আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, দ্বিতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন জুনায়েদ সাকি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। তারা এই প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাবকে তারা গ্রহণ করেছেন এবং এটার নাম দিয়েছেন ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন কিংবা জাতীয় সাংবিধানিক কমিশন কাউন্সিল। এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মাধ্যমে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কথা তারা বলেছেন। আমরা বলেছি প্রথমত এই নীতিগতভাবে আমরা একমত যে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমেই নিয়োগ হতে হবে। 2 নম্বর হচ্ছে সাংবিধানিক কমিশনের গঠন কি হবে সেটা নিয়ে আলাপ আলোচনা এখনো চলছে। প্রথমত এই সিদ্ধান্ততে আসা দরকার যে নীতিগতভাবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে এই নিয়োগগুলো হবে কিনা, সেই বিষয়ে এখনো পুরো ঐকমত্য হয়নি। আমরা আলাপ আলোচনা করছি। আমরা বলেছি যে অনুরোধ করেছি যে এই আলোচনা আজকেই শেষ না করে এই আলোচনা প্রয়োজনে আরও সময় নিয়ে করা দরকার, কেননা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। কাজেই এই বিষয়ে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আমাদের ঐকমত্যে আসা দরকার। 2 হচ্ছে এর গঠন কি হবে সেটা নিয়ে তাদের যে প্রস্তাব সে নিয়ে বিভিন্ন মত আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই বলেছেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে এর বাইরে রাখার, সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আছে। 3য় বিষয় হচ্ছে কোন কোন প্রতিষ্ঠান এর আওতাভুক্ত হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন যেখানে আমাদের রাষ্ট্রের কর্মকর্তাদের নিয়োগ হয় সেইটাই পুরোপুরি দলীয়কৃত হয়ে পড়ে, মানবাধিকার কমিশন এবং অডিটর জেনারেলের পদ। এই 5টি প্রতিষ্ঠান ন্যূনতম অন্ততপক্ষে এই 5টি প্রতিষ্ঠানকে এই সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের আওতায় আনা যায় কিনা সেইটা নিয়ে আলাপ আলোচনা আমরা চালিয়ে যাব। এবং এইটা বাংলাদেশের ইতিহাসে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হবে যদি আমরা এই কাজ করতে পারি। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলছিলেন জুনায়েদ সাকি। আমরা সরাসরি তার বক্তব্যে যুক্ত ছিলাম। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়। এতে যোগ দিয়েছে বিএনপি, জামায়াত সহ 30 দল। শুরুতে দেয়া বক্তব্যে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সহ 3 বিষয় আলোচনা হবে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের বৈঠকে। দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠকে জামাত ইসলামী অংশ না নিলেও দ্বিতীয় দিনের বৈঠকে অংশ নিয়েছে তাদের প্রতিনিধি দল। এ সময় বৈঠকে যোগ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান নাহিদ ইসলাম সহ 30 রাজনৈতিক দলের নেতারা। এনসিসি বা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এক ধরনের মতামত এসছে, যেগুলোর পরিপ্রেক্ষিতে কিছু কিছু বিকল্প প্রস্তাব বা আলোচনার মধ্যে প্রস্তাবও তৈরি হয়েছে। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়ে আজকে আলোচনায় আমরা বড় রকমের অগ্রগতি অর্জন করতে পারব। ইরান ইসরায়েলের সঙ্গে হামলায় যোগ দেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে বিভিন্ন ঘাঁটি থেকে 30টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছেন তিনি। ইরানের উদ্দেশ্যে বলেছেন নিঃশর্ত আত্মসমর্পণ করতে, জবাবে কখনোই আপোষ না করার প্রত্যয় জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বলেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানকে ধারাবাহিকভাবে কড়া বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে মঙ্গলবার সরাসরি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করলেন তিনি। এর আগে তিনি আরও দাবি করেন ইরানের আকাশ তাদের দখলে। অবগত রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান সম্পর্কেও। এখনই তাকে হত্যার পরিকল্পনা না থাকলেও ধৈর্য ফুরিয়ে আসছে তাদের। ট্রাম্পের এসব সতর্কবার্তার পর মুখ খুলেছেন খামেনিও। বুধবার এক্সে দেয়া পোস্টে সাফ জানিয়ে দিলেন কখনোই জায়নবাদীদের সাথে আপোষ করবে না ইরান। আরেক পোস্টে বলেন শুরু হয়েছে যুদ্ধ। এরই মধ্যে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলার দাবি করেছে তারা।
এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হুঁশিয়ারি, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হরমুজ প্রণালী বন্ধ হলে চরমভাবে ব্যাহত হবে দেশে এলএনজি ও তেল আমদানি, যা সরাসরি প্রভাব ফেলবে উৎপাদন ও রপ্তানির উপর। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেশের শিল্প উদ্যোক্তারা। অর্থনীতিবিদরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে বিদ্যুৎ, জ্বালানি, শিল্প, পরিবহনে ব্যাপক প্রভাব পড়বে। দাম বাড়বে তেল ও গ্যাসের, বাড়বে পণ্যের মূল্য, আর এই বোঝা পড়বে সাধারণ মানুষের কাঁধে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। জ্বালানি সংকটে এমনিতেই দিন দিন রুগ্ন হয়ে পড়ছে দেশের শিল্প খাত। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এমন বাস্তবতায় ইরান ও ইসরায়েল যুদ্ধ নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে শিল্প মালিকদের। শিল্প উদ্যোক্তারা বলছেন, এই দুই দেশের যুদ্ধের কারণে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বড় সংকটে পড়বে দেশের শিল্প। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আমরা মারাত্মক একটা এলএনজি এবং পেট্রোলিয়ামের উপর একটা আঘাত আসবে। দাম তো শিওরলি বাড়বে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ নাজুক একটা অবস্থার মধ্যে আছে। বিশ্ববাজারে এরই মধ্যে তেলের দাম ঊর্ধ্বমুখী। অপরিশোধিত তেলের দাম প্রায় 12% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি প্রায় $78.5 ছুঁই। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা দীর্ঘ সময় ধরে চললে তেলের দাম $100 থেকে $130 যেতে পারে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আমাদের আমদানি ব্যয় যেমন বৃদ্ধি পাবে, আবার তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে এই মুহূর্তে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে দুর্বল পরিস্থিতি, তাতে এই বর্ধিত জ্বালানি মূল্য পরিশোধ করাটাও একটা দুশ্চিন্তার কারণ। উচ্চ মূল্য দিয়েও নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না দেশের কারখানাগুলো। এর মধ্যে এই যুদ্ধের কারণে দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের জ্বালানি সংকটে ফেলবে তা না, এই জন্য লজিস্টিক কস্ট বেড়ে যাবে। আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্টের যে কস্ট, তেলের দাম বাড়লে জাহাজের ভাড়া বাড়বে, কন্টেনারের ভাড়া বাড়বে, সব কিছুতে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অলরেডি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, আরও বাড়ছে, আগামীতে আরও বাড়ার সম্ভাবনা, এবং এটা আমাদের শিল্পের জন্য আরও হুমকি হয়ে দাঁড়িয়েছে। পেট্রোবাংলার তথ্য বলছে, বাংলাদেশের সাথে কাতারের 15 বছর এবং ওমানের 10 বছরের এলএনজি আমদানির চুক্তি রয়েছে। এসব এলএনজি কার্গোর অধিকাংশই হরমুজ প্রণালী হয়ে আসে। আর বিপিসির তথ্য বলছে, দেশে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় 65 লাখ মেট্রিক টন। বর্তমানে মজুত রয়েছে 45 দিনের জ্বালানি তেল। এমন বাস্তবতায় হরমুজ প্রণালী বন্ধ হলে বিকল্প পথে জ্বালানি তেল আনার চেষ্টা করা হবে বলে জানান বিপিসি চেয়ারম্যান। একেবারে যদি শতভাগ বন্ধ হয়ে যায়, আমাদের দুবাইয়ের কিন্তু আরেকটা বন্দর নিচের দিকে আছে, প্রণালীকে অ্যাভয়েড করে আসার সুযোগ আছে। সো আমরা ওদের সাথে যোগাযোগ রাখছি। ওরা আমাদের জানিয়েছে যে এরকম কোনো সম্ভাবনা নাই, বন্ধ হবে না। বিশ্ববাজার বিবেচনায় স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের তেলের দাম বাড়ার কথাও জানান বিপিসি চেয়ারম্যান। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, প্রযুক্তি ও মনোবলের সন্নিবেশে আরও উন্নতি করবে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাহিনীটির প্রশিক্ষণ, অস্ত্র সরঞ্জামাদির আধুনিকায়ন প্রক্রিয়া চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। ঢাকায় ও ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল। তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। আমি আশা করি এসএসএফ নিয়মিত বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি পর্যালোচনা করবে এবং সেগুলি মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। সম্প্রতি এসএসএফ যমুনার সাইবার নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করেছে। আমি আশা করি এসএসএফ একইভাবে এই কার্যালয়ের সাইবার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করবে। নির্বাচন হলে কিছু রাজনৈতিক দলের আর কোনো গুরুত্ব থাকবে না। এ কারণে নির্বাচনের তারিখ এগিয়ে আসার বিষয়টি তাদের পছন্দ হয়নি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন এ কারণে জামায়াতে ইসলামী মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের বৈঠকে আসেনি। বুধবার সকালে রাজধানীর তুরাগে দলের নতুন সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে
তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, চাঁদাবাজি দখলবাজি করলে আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো পার্থক্য থাকবে না। নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কারো প্রশ্ন থাকলে তা আলাপ আলোচনা করে সমাধান করতে হবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপিকে ভাঙতে শেখ হাসিনার প্রতিটি চক্রান্তই ব্যর্থ হয়েছে। বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নরসিংদী জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের জন্যই বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। দেশে গণতন্ত্র শক্তিশালী করতে দরকার অবাধ সুষ্ঠু নির্বাচন। এ বিষয়ে দেয়া প্রতিশ্রুতি সরকার দ্রুত বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আর বিলম্ব নয়, যারা গণতন্ত্রের লড়াই করেছেন যে দলগুলো, যে রাজনৈতিক দলগুলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, প্রত্যেকের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার পরিচালিত হবে এবং সেই সরকার হবে জবাবদিহিতামূলক। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সন্ধ্যা 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে তাকে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে কথা জানানো হয়, গত 8 জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেয়া এয়ার অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রুসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আগামী 15 সেপ্টেম্বর ফের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। আরও আনা হয় পুলিশের সাবেক 2 এডিসি ইশতিয়াক আহমেদ ও MM মইনুল ইসলামকে। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দিতে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। আরেক মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও যুবলীগ নেতা সাদ্দাম হোসেন মিতুলকে গ্রেফতার দেখাতে বলা হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মিরপুরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে, কারণ তদন্ত সংস্থা এখনও তদন্ত কার্য সম্পন্ন করতে পারেনি। যেহেতু মিরপুর একটি বড় এলাকা এবং সেখানে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতন করা হয়েছে, সেজন্য মামলার তদন্তের জন্য 3 মাস সময়ের আমরা আবেদন করেছিলাম। আমরা আশা করছি যে আরও কম সময়ে তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উক্ত আবেদনটি মঞ্জুর করে 3 মাস সময় দিয়েছেন আমাদেরকে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে 14তম দিনে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বুধবার সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। অধ্যাদেশ বাতিল না হলে আগামীকাল সচিবালয়ের 4 নম্বর ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই অধ্যাদেশের কোনো সংশোধন পরিমার্জন নয়, পুরোপুরি বাতিল করতে হবে এই অধ্যাদেশ, না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। প্রত্যেকটা মানুষ এটা 100% বাতিল চায়। কোন সংশোধন সংবর্ধন বা পরিবর্তন আমরা কিচ্ছু মানতে চাই না। আমরা এটা বাতিল চাই। আমরা এই আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্রতর এবং এটা এক সময় যাতে আন্দোলনের গণজোয়ারে পরিণত হয় সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন জামায়াত নেতারা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের বক্তব্যে। এবং বিচার বিভাগের জন্য, জাস্টিসের জন্য প্রধান, সো ওনাদের এই কমিটিতে আনলে এখানে যদি কোনো রকম বিরোধ তৈরি হয় তাহলে এটা মীমাংসা করার আর কোনো বডি থাকে না। তো সেখানে আমরা বলেছি প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি বাদ রেখে এটাকে কনস্টিটিউট করা। অনেকেই কিছু এদিক ওদিক বলেছেন, কিন্তু অলমোস্ট
দু একটি দল ছাড়া বাকি সকলেই এনসিসি গঠনের ব্যাপারে নীতিগতভাবে আমরা একমত হয়েছি। তিন বাহিনীর প্রধান না, আমরা ওইগুলো আমরা মনে করি যে আবার আলোচনা হবে, কন্টেন্টস কী হবে, কারা কারা থাকবে, সেক্ষেত্রে পরে বিস্তৃত আলোচনা হবে। তবে বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে আমাদের তিন বাহিনী প্রধান এই জায়গার বাইরে থাকা ভালো নিয়োগের ক্ষেত্রে। তাদের যে ফর্মাল যে নিয়োগের প্রক্রিয়া আছে সেটাই থাকলে আগের মতোই, সেটাকে আমরা সমর্থন দিই। আমি খুব বিস্মিত যে আমরা 24 ঘন্টা আসি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন না। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকে, হাইস্ট বডি যেটা আমাদের অ্যাপেক্স বডি, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্টটা দিয়েছি। ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বক্তব্য রাখছিলেন জামায়াত নেতা। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। উপদেষ্টা আসিফের সাথে সংশ্লিষ্ট সকল দফতরের অন্যায় দুর্নীতি খুঁজতে দুদকের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ ও সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বুধবারও নগর ভবনের সামনে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। তারা বলছেন, দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ না করিয়ে যারা কালক্ষেপণ করেছেন এবং এখন গেজেটের মেয়াদ শেষ হওয়ার বুলি আওড়াচ্ছেন, তারা একগুঁয়েমি আচরণ করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি দেন তারা। পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক হোসেন। ডক্টর ইউনূস সাহেবের আমি আশুদৃষ্টি কামনা করি। উনি আজকে যদি এই নগর ভবনের এই উদ্বোধক পরিস্থিতি নিয়ে যদি হস্তক্ষেপ করেন, আশা করি যে অনতিবিলম্বে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি অবিলম্বে বলতে চাই ডক্টর ইউনূস সাহেবকে এই মন্ত্রণালয় থেকে আসিফকে সরিয়ে দেখ এবং গণতন্ত্র, বিচার এবং মানুষের যে অধিকার সবকিছু প্রতিষ্ঠা হবে। আমরা ঢাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, অতি সত্বর উনি শপথ করিয়ে দায়িত্ব বুঝায় দিক। অন্যথায় ঢাকাবাসী যে কোনো আন্দোলন করেই কিন্তু সর্বদা সফল হয়েছে। ইতিমধ্যে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝরছে বৃষ্টি। তীব্র গরমের পর এই টানা বৃষ্টিতে তাপমাত্রা কমে আসলেও নগরে ভোগান্তিতে পড়েন অফিস, স্কুলগামী সহ খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে, চলমান বৃষ্টি আরও অন্তত 7 দিন অব্যাহত থাকবে। 2 দিন 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকবে 4 উপকূলে। বন্যা ও ভূমিধসের শঙ্কা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে পার্বত্য অঞ্চলের মানুষদের। গেল কয়েকদিনের তীব্র গরমে হাঁসফাঁস করতে থাকা নগরবাসীর জীবনে স্বস্তির বৃষ্টি শুরু হয় সোমবার। তবে টানা বৃষ্টিতে তার রূপ নিয়েছে ভোগান্তিতে। সকাল থেকে থেমে থেমে চলা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিস, স্কুলগামী সহ খেটে খাওয়া মানুষজন। প্রতিদিন গাড়ি না চালাইতে এমন করে পা তেলে ঠিক মতো বসে না। মানুষদের সমস্যা হইতেছে, যেমন স্কুল কলেজের সমস্যা বা যারা অফিস করতেছে তারা। নগর উন্নয়ন যদি না হয় তাহলে তো জলাবদ্ধতা সৃষ্টি হবে। নগর উন্নয়নের দিকে রাখতে হবে, আপনার ফোকাস রাখতে হবে, তাহলেই এটার সমাধান হবে। তবে সহসায় মুক্তি মিলছে না এ ভোগান্তি থেকে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি থাকবে আরও অন্তত 7 দিন। ভারী বর্ষণ যেটা হচ্ছে আগামী আরও 2-3 দিন মোটামুটি দেশের অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। তবে কম বেশি বৃষ্টি ধরুন আগামী আরও 6-7 দিন থাকবে, তারপরে বৃষ্টিটা অনেকটা কমে যাবে। দেশের অন্যান্য অঞ্চলে স্বাভাবিক বৃষ্টি হলেও আগামী 72 ঘন্টা ভারী বৃষ্টি হবে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে। পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসের, সৃষ্টি হতে পারে বন্যাও।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে গতকাল একটা লঘুচাপ হয়েছিল, এটা আরও ইন্টেন্সিফাই হয়ে আজ সকালে এটা সুস্পষ্ট লঘুচাপ হিসাবে এটা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এই এলাকায় রয়েছে। এর প্রভাবে আপনার বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এর প্রভাবে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা এইসব জায়গাতে অ্যালার্ট করেছি। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় লঘুচাপের কারণে দেশের দক্ষিণ উপকূলীয় ও সমুদ্র অঞ্চলকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সারা দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগে পথচারী ও যানবাহন। খুলনায় সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০১.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে সড়কের পাশে বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে গেছে। শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়েছেন। চট্টগ্রামে রাতভর সকাল থেকে বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, জিইসি, পাহাড়তলী, রাহাত্তারপুল এলাকার বিভিন্ন সড়কে জলজটের সৃষ্টি হয়েছে। পটুয়াখালীতে গত ৩ দিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদে আশ্রয় থাকতে বলা হয়েছে। জলাবদ্ধতার আরও খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, আপনি এখন যে এলাকায় আছেন সেখানকার জলাবদ্ধতার চিত্র কেমন দেখছেন? যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারছে কিনা, পাশাপাশি মানুষকে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? জি ধন্যবাদ সারা। খুলনায় কিন্তু আসলে ভোগান্তির পর ভোগান্তি চলছে। গত 2 দিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে হাঁটু সমান পানি কিন্তু জমেছে। আমরা দেখেছি যে অলিগলি প্রধান সড়কগুলোতে কিন্তু পানি জমেছিল। এই মুহূর্তে আপনার হচ্ছে খানজানালি সড়ক এবং আহসান আহমেদ রোডের ঠিক সংযোগ স্থলে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সেই গত দিনের বৃষ্টির পানি কিন্তু এখন পর্যন্ত নিষ্কাশন হয়। এরই মধ্যে কিন্তু আকাশ কালো করে আবার বৃষ্টি নামতে শুরু করেছে। একটা বিষয় আমরা জানতে পেরেছি, সিটি কর্পোরেশন বলছে যে ১৪০০ কোটি টাকা ব্যয়ে যে প্রকল্প তারা বাস্তবায়ন করেছে জলাবদ্ধতা নিরসনে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। একটা বিষয় যদি আমি দেখাতে চাই যে খানজানি রোড থেকে যে পানি অপসারণের যে ড্রেনটি এসে মিলিত হয়েছে এই আহসান আহমেদ রোডে, সেখানে কিন্তু আসলে এই উঁচু ড্রেন থেকে তুলনামূলক নিচু ড্রেনের কারণে পানি নিষ্কাশন প্রক্রিয়া কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। একটা গবেষণা বলছে যে সাইড বা খাল এবং জলাধার দখল হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে এই জলবদ্ধতা খুলনায় ভয়ঙ্কর হয়ে দেখা দিয়েছে। ড্রেনের নকশাগুলো করা হয়েছিল 1980 সালে। বিশেষজ্ঞরা বলছেন যে এই পুরনো মডেলের যে ড্রেনগুলো আছে সেইটা দিয়ে কিন্তু আসলে এখন এই সময় এসে এই জনবসতি যে বেড়েছে সেই জনবসতি এবং এই পানি নিষ্কাশনে কিন্তু বাধাগ্রস্ত। তারা কিন্তু বলছেন আধুনিক মানের স্মার্ট ড্রেনেজ মাস্টার প্ল্যান করতে হবে। আমরা দেখেছি যে গত কয়েকদিনের বৃষ্টিতে রয়্যাল মোড়, হাজি মহসিন রোড, মিয়াপাড়া, মডার্ন ফার্নিচারের মোড় সব আশেপাশের বিভিন্ন অঞ্চল কিন্তু আসলে নিম্ন অঞ্চলে পানি জমেছে এবং আশেপাশে সড়কের বাড়িঘরে কিন্তু পানি জমেছে। এইখানে আসলে আমরা যখন এসেছিলাম তখনও কিন্তু এখানে পানি জমেছিল। ভাটাটানে কিছুটা পানি কমছে, কিন্তু আকাশে আবার মেঘ জমেছে। ফলে কিন্তু যখন আবার ভারী বৃষ্টি হবে তাহলে আসলে কিন্তু আবার তখনই নিম্নাঞ্চল প্লাবিত হবে। ভোগান্তি কিন্তু কাটছে না। এই ছিল খুলনার জলবদ্ধতার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। সারা, ধন্যবাদ মাকসুদ যুক্ত হওয়ার জন্য। ট্যুর অপারেটরদের দায়িত্বহীনতার পাশাপাশি পর্যটকদের অসচেতনতায় দিন দিন পাহাড়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বেশিরভাগ ট্যুর অপারেটরদেরই অভিজ্ঞতা নেই, এমনকি থাকে না প্রশিক্ষিত গাইডও। ট্যুরিস্ট পুলিশের দাবি, দুর্গম পাহাড়ে চলাফেরার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভ্রমণ বিধিনিষেধ মানেন না ট্যুর অপারেটর ও পর্যটকরা। পরিস্থিতি উত্তরণে অনলাইন ভিত্তিক ট্যুর অপারেটরদের একটা নীতিমালার মধ্যে আনা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি সহ পুরো পাহাড়ি জনপদ। সবুজ ঘেরা পাহাড়, স্বচ্ছ ঝর্ণা আর সাগরের বিশালতা মানুষের মনকে টানে ভীষণভাবে। আর এই সুযোগে ভ্রমণ নিয়ে যেতে অনলাইনে দেয়া হচ্ছে বাহারি বিজ্ঞাপন, নানা রকম ভিডিও, সেই সঙ্গে বিভিন্ন সুবিধার আশ্বাস দিচ্ছে ট্যুর অপারেটররা।
এমন অ্যাডভেঞ্চার প্রলোভনে অনেক পর্যটক পাহাড়ে ছুটছেন ট্যুর অপারেটরদের সাথে। সেখানে গিয়ে নানা দুর্ঘটনায় পড়ছেন, এমনকি নিখোঁজ হচ্ছেন, ঘটছে প্রাণহানির ঘটনা। বছর দুয়েক আগে বান্দরবানের আলীকদমে রাফি নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সম্প্রতি স্মৃতি নামে আরেকজনের প্রাণহানিতে আটক করা হয়েছে ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে। ভিকটিম বাবা হাবিবুর রহমান তিনি এসে থানায় বর্ষা ইসলামের বিরুদ্ধে যে অবহেলাজনিত কার্যের মাধ্যমে মৃত্যু ঘটানোর অপরাধে তিনি একটা এজাহার দায়ের করেছেন। আমরা সেই সূত্র ধরে আমরা একটা মামলা রুজু করেছি এবং বর্ষা ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। অভিযোগ আছে বেশিরভাগ ট্যুর অপারেটরদের পাহাড়ি প্রকৃতি সম্পর্কে কোনো ধারণা নেই, নিজস্ব গাইড ও নিরাপত্তা ব্যবস্থা নেই ট্যুর পরিচালনার পর্যাপ্ত অভিজ্ঞতা। এছাড়া অনুমোদন লাইসেন্স ছাড়াও ফেসবুকে পোস্ট দিয়ে ব্যবসা করছেন অনেকে, যে কারণে পাহাড়ে বাড়ছে পর্যটক মৃত্যুর ঝুঁকি। প্রশাসন সুদ পাখি দিয়ে, আমাদের গাইডের সুদ পাখি দিয়ে ওনারা করে পাহাড়ের ভিতরে চলে যায়। বিভিন্ন ট্যুর গ্রুপের যেভাবে দায়ী এবং সম্পৃক্ততা আছে, উপজেলা প্রশাসন এবং স্থানীয় আদার্স প্রশাসনেরও দায়ী এখানে আছে। টুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন আছে, ওখান থেকে বাধ্যগতভাবে একটা গাইড নিয়ে আপনাদের নিরাপত্তার জন্য আপনারা ঘুরে আসতে পারবেন। বান্দরবানে নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক, রিঝুক ঝর্ণা, দেবতাকুম, রাজা পাথর সহ বিভিন্ন নান্দনিক পর্যটন স্পট ঘিরে আগ্রহ বাড়ছে দিন দিন। তবে দুর্গম পাহাড়ি এলাকায় অনেক ক্ষেত্রে পর্যটকরা ভ্রমণ বিধিনিষেধ মানেন না বলে অভিযোগ টুরিস্ট পুলিশের। টুরিস্টরা আসলে ওইসব নিষেধাজ্ঞা যেখানে আছে নিষিদ্ধ এলাকাগুলোতে তারা চলে যান আমাদেরকে না জানিয়ে। যারা ট্যুর অপারেটর আছেন তাদেরও কিছু অনভিজ্ঞতা বা অদক্ষতা কাজ করছে এবং তারা আবহাওয়ার বিভিন্ন পূর্বাভাসকে অবহেলা করছেন। এই কারণে দুর্ঘটনাগুলো বেশি ঘটছে বলে আমার মনে হয়। পর্যটক সহ স্থানীয়রা বলছেন, পাহাড়ি এলাকার ভ্রমণের আগে আবহাওয়া খেয়াল রাখার পাশাপাশি নিরাপত্তা ও ভালো গাইড নিশ্চিত করতে হবে। সতর্ক থাকতে হবে পাহাড়ের সৌন্দর্য দেখতে গিয়ে যেন বিপন্ন না হয় কারোরই প্রাণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ব্যাংক ফরেনসিক অডিট শেষে আগামী অক্টোবরের মধ্যে একীভূত হতে পারে শরিয়া ভিত্তিক দুর্বল ব্যাংকগুলো। তবে এতে বিনিয়োগ ও শিল্প উদ্যোক্তাদের মাঝে বিরূপ প্রভাবের শঙ্কা এবং বেসরকারি খাতে প্রবৃদ্ধি থমকে যেতে পারে বলে মত অর্থনীতি বিশেষজ্ঞদের। তবে দু একটি ব্যাংক নিজেদের সক্ষমতায় ঘুরে দাঁড়ালে তাদেরকে একীভূত না করার বিষয়টি বাংলাদেশ ব্যাংক বিবেচনা করতে পারে বলে মত ব্যাংকারদের। আগামী 4 মাসের মধ্যেই শরিয়া ভিত্তিক ও দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে নতুন একটি সরকারি ব্যাংক কার্যক্রম শুরু করবে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ইউনিয়ন ব্যাংকের বিতরণ করা ঋণের পরিমাণের শতকরা 90% উপর খেলাপি। তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। আপাতপক্ষে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটি সরকারি ব্যাংক তৈরি করা হবে। আর ব্যাংক একীভূতকরণের চলমান এই প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের আলাদা একটি বিভাগ তদারকি করবে বলে জানান গভর্নর। ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে কিছু চলমান প্রক্রিয়া থাকবে। যদি ব্যাংকগুলো নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় সেটাকে তার আগেই এটাকে করে নেওয়া, কন্ট্রোল নিয়ে সরকারিকরণের মাধ্যমে তাদেরকে একীভূত করা। একীভূতকরণে নিজেদের প্রস্তুতির কথাও জানায় সোশ্যাল ইসলামী ব্যাংক। তবে নিজেদের সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে এবং ব্যাংকের ফরেনসিক অডিট রিপোর্ট সন্তোষজনক থাকলেই সেই ব্যাংকে একীভূত না করার কথা বলেন ব্যাংক কর্মকর্তারা। অক্টোবরের মধ্যে 3 বা 4 মাসের মধ্যে এই প্রসেসটা ওনারা কমপ্লিট করে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু হবে। এটা বাংলাদেশ ব্যাংকের একটা টিম আর 5টা ব্যাংকের 5টা টিম মিলে এটা একটা লেগে ডে টু ডে অপারেশনটা যেন স্মুথলি রান করে সেটার জন্য একটা টিম কাজ করবে, এইচআরে কাজ করবে, এখানে আরেকটা কাজ করবে আইটিতে। দু একটি ব্যাংক আশা ব্যক্ত করছে যে তারা নিজেরা আর সাহায্য না নিয়ে চলতে পারবে, তাদেরকে ছাড় দেওয়া যাবে কিনা সেটা একটা বিবেচনা হবে। কিন্তু এখন পর্যন্ত যেটা আছে 5টা ব্যাংক এই প্রোগ্রামের আওতায় আছে। তবে ব্যাংক একীভূতকরণে শিল্প খাতে বিরূপ প্রভাব পড়ার কথা জানান অর্থনীতিবিদরা। উদ্যোক্তাদের ভিতরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা এই দুর্বল ব্যাংক ছেড়ে তারা কিন্তু এখন সবল ব্যাংকের দিকে যাচ্ছে। তাহলে দুর্বল ব্যাংক তো তাহলে তখন দুর্বলই থেকে যাবে, কর্মসংস্থান কমে যাবে এবং আপনার অর্থনীতিতে যে ঋণ প্রবাহ হচ্ছিল, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা হচ্ছিল, সেই ঋণ প্রবাহ থমকে যাবে। আমানতকারীদের টাকাটা যাতে ফেরত পায় সেটার চেষ্টা থাকবে, সেগুলো সেফগার্ড কিছু রেখেই এটা করা হবে।
আমানতকারীদের স্বার্থ রক্ষা করে সব সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া একীভূতকরণে কারো চাকরি যাবে না বলেও ব্যাংকারদের আশ্বস্ত করেন গভর্নর। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।